আসসালামু আলাইকুম। চ্যানেল আই সংবাদে আমন্ত্রণ জানাচ্ছি আমি ফারজানা করিম। বিস্তারিত সংবাদে শুরুতেই জানিয়ে দিচ্ছি ফ্রেশ সংবাদ শিরোনামগুলো। অভিজিৎ হত্যায় মেজর জিয়া সহ 6 জনের বিরুদ্ধে চার্জশিট চূড়ান্ত। এলিফ্যান্ট রোড এবং ধানমন্ডি থেকে হত্যাকাণ্ড পরিচালনার তথ্য। রাজধানীর অনেক এলাকায় মঙ্গলবার সন্ধ্যা 6টা থেকে 12 ঘন্টা গ্যাস সরবরাহ বন্ধ। তিতাসের পাইপলাইন পরিবর্তন। গণতন্ত্রের স্বার্থে হলুদ সাংবাদিকতা না করার তাগিদ রাষ্ট্রপতির। বরেণ্য সাংবাদিক ও সংবাদপত্রকে প্রেস কাউন্সিল পদক প্রদান। বাংলাদেশের বিদ্যুৎ খাতে বিনিয়োগ সহ আমিরাতের সাথে 4টি সমঝোতা স্মারক সই। যৌথ বাণিজ্য কমিশন গঠনের প্রস্তাব। এবং বিশ্ব ইস্তেমার দ্বিতীয় পর্বের আখেরে মোনাজাত মঙ্গলবার। তাবলিগ জামাতের দুপক্ষকে এক করার আশা। সংবাদ শিরোনামগুলো জানাচ্ছিলাম। এখনকার এই সংবাদ আয়োজন একই সঙ্গে চ্যানেল আই অনলাইনের লাইভ টিভি এবং চ্যানেল আই অনলাইনের ভেরিফাইড ফেসবুক পেজেও সরাসরি প্রচার হচ্ছে। চলে যাচ্ছে এখন বিস্তারিত আয়োজনগুলোতে। সেনাবাহিনী থেকে চাকুরিচ্যুত জঙ্গি নেতা মেজর জিয়া সহ 6 জনকে অভিযুক্ত করে ডক্টর অভিজিৎ রায় হত্যা মামলার চার্জশিট চূড়ান্ত করেছে সিটিটিসি। তদন্তকারীদের ধারণা, দেশের কোথাও আত্মগোপনে থাকলেও জঙ্গি কর্মকাণ্ডে সক্রিয় নেই আনসার আর ইসলামী নেতা মেজর জিয়া। এনামুল কবির রূপমের রিপোর্ট। 2015 সালে 21শে বইমেলা থেকে ফেরার পথে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি এলাকায় নিহত হন প্রবাসী লেখক ডক্টর অভিজিৎ রায়। টানা 4 বছর সেই হত্যা মামলা তদন্ত করে এক ব্লগার সহ 11 জনের সম্পৃক্ততার প্রমাণ পেয়েছে কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম ইউনিট। তারা জানিয়েছে, সেনাবাহিনী থেকে চাকুরি হারানো মোস্ট ওয়ান্টেড জঙ্গি নেতা সৈয়দ জিয়াউল হক ওরফে মেজর জিয়ার সরাসরি তত্ত্বাবধানে ওই হত্যাকাণ্ড ঘটায় নিষিদ্ধ জঙ্গি সংগঠন আনসার আল ইসলামের 4 জঙ্গি। এদের মধ্যে সাইমন, সোহেল এবং আরাফাত হত্যায় নিজেদের জড়িয়ে আদালতে স্বীকারোক্তি দেয়। আর পুলিশের সাথে কথিত বন্দুকযুদ্ধে নিহত হয় হত্যায় নেতৃত্ব দেয়া জঙ্গি মুকুল রানা। সঠিক নাম ঠিকানা জানতে না পারায় 5 জঙ্গিকে আপাতত অভিযোগ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। বিভিন্ন জায়গা তাদের আরও কতগুলো মার্কাত ছিল উত্তরার দিকে, সেখান থেকে আসতো, বাট মূল অপারেশনাল হাউসটি ছিল ধানমন্ডিতে। 20 তারিখ থেকে তারা ডক্টর অভিজিৎ রায়কে বইমেলায় আসা যাওয়ার পথে রেকি করতে থাকে। এর ভিতরে 22 তারিখে জাগৃতি প্রকাশনীর সামনে ডক্টর অভিজিৎ রায়কে তারা দেখে এবং এরপর তাকে ফলো করে ওই দিন ডক্টর অভিজিৎ রায় এবং তার স্ত্রী বারবিকিউ টুডে ধানমন্ডি 27 নম্বরে সেটিতে খেতে যায়। ওই পর্যন্ত তারা ফলো করেছে, বাট ওখানে তারা অপারেশন করতে পারে নাই। আমরা নিশ্চিত হয়েছি মেজর জিয়া এবং সেলিম নামে তার যে আরেকজন সহযোগী, তারাও ঘটনাস্থলের আশেপাশে ছিল, যে ইন কেস অফ নিড তারাও সহযোগিতায় এগিয়ে আসবে, তবে তারা সরাসরি অপারেশনে অংশগ্রহণ করেনি। সিটিটিসি জানিয়েছে, ডক্টর অভিজিৎ রায়ের বইয়ের কিছু বিষয়কে ঘিরে তাকে হত্যার নির্দেশ দেন মোস্ট ওয়ান্টেড জঙ্গি নেতা মেজর জিয়াউল হক। ফেসবুকে উস্কানি ও প্ররোচনায় অভিযুক্ত করা হয়েছে ব্লগার শফিউর রহমান ফারাবিকে। বিশ্বাসের ভাইরাস এবং অবিশ্বাসের দর্শন, এই দুটি বইকে কেন্দ্র করেই তারা ডক্টর অভিজিৎ রায়কে হত্যা করার সিদ্ধান্ত নেয়। ফেসবুকে সে বলেছিল যে একে কুপায় না কেন, এই দেশে আসলে একে কুপাতে হবে, কুপিয়ে খণ্ড খণ্ড করতে হবে, এই ধরনের বেশ কিছু স্ট্যাটাস সে বিভিন্ন সময় এবং কমেন্টস সেগুলো সে ফেসবুকে দিয়েছে। চার্জশিট চূড়ান্ত করে তা অনুমোদনের জন্যে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে পাঠিয়েছে ডিএমপির কাউন্টার টেরোরিজম ইউনিট। সন্ত্রাস দমন আইনে দেয়া ওই চার্জশিটের অনুমোদন পাওয়া গেলে ঢাকার সিএমএম আদালতে তা জমা দেবে পুলিশ। এনামুল কবির রূপম, চ্যানেল আই, ঢাকা। মেট্রো রেলের নির্মাণ কাজের জন্য মঙ্গলবার সন্ধ্যা 6টা থেকে বুধবার সকাল 6টা পর্যন্ত রাজধানীর বেশ কয়েকটি এলাকায় গ্যাস সরবরাহ বন্ধ থাকবে। তিতাস কর্তৃপক্ষ জানায়, একই কাজে ধানমন্ডি, মগবাজার এবং ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় গ্যাস ভালভ প্রতিস্থাপন সহ খিলগাঁও এলাকায় পাইপলাইন লিকেজ মেরামত করা হবে। বিস্তারিত জাকিয়া আক্তারের রিপোর্টে।
শনিবার প্রায় ২৪ ঘন্টা গ্যাস বন্ধ থাকার পর আবারও পাইপলাইন পরিবর্তনের জন্য মঙ্গলবার সন্ধ্যা ৬টা থেকে বুধবার সকাল ৬টা পর্যন্ত বঙ্গভবন, গণভবন, সংসদ ভবন, মন্ত্রীপাড়া, মিরপুর, তেজগাঁও, শ্যামলী, মণিপুরি পাড়া, আগারগাঁও, মোহাম্মদপুর, ধানমন্ডি, কলাবাগান, হাজারীবাগ, ঢাকা বিশ্ববিদ্যালয়, শাহবাগ, বুয়েট, খিলগাঁও, বাসাবো, গোপীবাগ, স্বামীবাগ, রামপুরা, নন্দীপাড়া, বনশ্রী, মিন্টু রোড, মতিঝিল, কমলাপুর এবং আশপাশের এলাকায় গ্যাস বন্ধ থাকবে বলে জানিয়েছে তিতাস গ্যাস কর্তৃপক্ষ। শাহবাগ মোড়ের এই লাইনটি ঢাকা শহরের মেইন লাইন, এর সাথে বিস্তৃত নেটওয়ার্কের সাথে সম্পৃক্ত বিধায় এই গ্যাস সরবরাহ শাটডাউনের কারণে উল্লেখিত এলাকার সমূহের সন্নিহিত অংশে গ্যাস সরবরাহ কোথাও কোথাও বিঘ্নিত হতে পারে অথবা স্বল্পচাপ বিরাজ করতে পারে। একই সাথে এই কাজের সাথে ধানমন্ডি, মগবাজার ও ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় কয়েকটি গ্যাস বাল্ব আমরা প্রতিস্থাপন করব এবং খিলগাঁওয়ে ৩০০ প্রেসার ১২ ইঞ্চি লাইনের একটি জরুরি লিকেজ আছে, সেটাও আমরা মেরামত সম্পন্ন করে ফেলব। জিরো টলারেন্সে রাজধানীর সমস্ত অবৈধ গ্যাস লাইন বিচ্ছিন্ন করা হবে বলেও জানায় তিতাস কর্তৃপক্ষ। স্থানীয় প্রশাসনও তো রয়েছে, জনপ্রতিনিধি রয়েছে, সেখানে আমরা তাদেরকেও এখন এদের সাথে আমাদের সাথে জড়াতে চাই। কোম্পানির, সরকারের, মন্ত্রণালয়ের যে এখন যেটা চাওয়া, আমরা স্থানীয় জনপ্রতিনিধিকে জড়ায় দিয়ে আপনারাও দেখেন যেটা কিভাবে এখান থেকে আমরা বের হয়ে আসতে। গ্যাস সরবরাহ সাময়িকভাবে বন্ধ থাকার জন্য জনসাধারণের কাছে দুঃখ প্রকাশ করেছে তিতাস গ্যাস কর্তৃপক্ষ। জাকিয়া আক্তার, চ্যানেল আই, ঢাকা। গণমাধ্যমকে আরও দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানিয়ে রাষ্ট্রপতি আব্দুল হামিদ বলেছেন, গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দিতে পারে গণমাধ্যম, তবে মিথ্যা, উস্কানিমূলক এবং হলুদ সাংবাদিকতা গণতন্ত্রের বন্ধু হতে পারে না। বাংলাদেশ প্রেস কাউন্সিল পদক প্রদান অনুষ্ঠানে গণমাধ্যম যাতে কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানের স্বার্থে ব্যবহৃত না হয় সেদিকে সতর্ক থাকার তাগিদ দিয়েছেন রাষ্ট্রপতি। রিপোর্ট করেছেন সঞ্জয় জাকি। গণমাধ্যমের সুস্থ বিকাশ, স্বচ্ছতা ও জবাবদিহিতা দেখার দায়িত্বে থাকা আধাবিচারিক সংস্থা বাংলাদেশ প্রেস কাউন্সিল দিবস উপলক্ষে পদক প্রদান অনুষ্ঠান। এবছর প্রেস কাউন্সিল পদক লাভ করেছে মরণোত্তর আজীবন সম্মাননা ক্যাটাগরিতে সমকালের সাবেক সম্পাদক গোলাম সারোয়ার, প্রতিষ্ঠান হিসাবে দৈনিক ইত্তেফাক ও চট্টগ্রামের দৈনিক আজাদি। উন্নয়ন সাংবাদিকতায় দ্য ফিনান্সিয়াল এক্সপ্রেসের জসিমউদ্দিন হারুন, গ্রামীণ সাংবাদিকতায় বগুড়ার দৈনিক করতোয়ার মুর্শিদ আলম, ফটো সাংবাদিকতায় নিউ এজের সনি রামানি ও নারী সাংবাদিকতায় মাদারীপুরের দৈনিক সুবর্ণগ্রামের আয়শা সিদ্দিকা আকাশী। পদকপ্রাপ্তদের শুভেচ্ছা জানিয়ে গণতন্ত্রের বিকাশে গণমাধ্যমের ভূমিকা তুলে ধরেন রাষ্ট্রপতি। গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দিতে পারে সংবাদ মাধ্যম, তবে তা হতে হবে নিয়ম নীতি ও শৃঙ্খলার মাধ্যমে। মিথ্যা, উস্কানিমূলক, হলুদ সাংবাদিকতা কখনোই গণতন্ত্রের বন্ধু হতে পারে না। জাতীয় স্বার্থকে অগ্রাধিকার দেওয়ার আহ্বান জানান তিনি। দেশে বড় বড় ব্যবসায়িক গ্রুপ এখন অনেক গণমাধ্যম প্রতিষ্ঠানের মালিক। এটা নিঃসন্দেহে গণমাধ্যমের বিকাশে গুরুত্বপূর্ণ অবদান রাখছে। বেসরকারি খাতে এর উদ্যোগকে আমি স্বাগত জানাই, তবে একই সাথে এটাও মনে রাখতে হবে এসব গণমাধ্যম যাতে ব্যক্তি বা প্রতিষ্ঠানের স্বার্থে ব্যবহৃত না হয়। গঠনমূলক সমালোচনার পাশাপাশি দেশকে এগিয়ে নিতে গণমাধ্যমকে পাশে চান তথ্যমন্ত্রী ডক্টর হাসান মাহমুদ। দায়িত্বশীল গণমাধ্যম রাষ্ট্র গঠনে, সমাজ গঠনে। সঞ্জয় চাকি, চ্যানেল আই, ঢাকা। বিদ্যুৎ খাতে বিনিয়োগ, মাতারবাড়িতে বিশেষ অর্থনৈতিক অঞ্চল, বন্দর এবং বাণিজ্য সম্প্রসারণ বিষয়ে 4টি সমঝোতা স্মারকে সই করেছে বাংলাদেশ এবং সংযুক্ত আরব আমিরাত। প্রধানমন্ত্রী শেখ হাসিনার আমিরাত সফরে দুদেশের মধ্যে এই সমঝোতা সই হয়। আন্তর্জাতিক প্রতিরক্ষা প্রদর্শনীর উদ্বোধনীতেও যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। রাজ্য শেখরের রিপোর্ট। বিশ্বের 32টি দেশের 170টি সমরাস্ত্র নির্মাণকারী দেশের প্রতিনিধিদের অংশগ্রহণে আবুধাবিতে আন্তর্জাতিক প্রতিরক্ষা প্রদর্শনী শুরু হয়েছে। দ্বিপক্ষীয় সফরে আরব আমিরাতের রাজধানী আবুধাবিতে প্রদর্শনীর উদ্বোধনীতে যোগ দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আমিরাত সেনাবাহিনীর যুদ্ধ মহড়াও দেখেন প্রধানমন্ত্রী। পরে আবুধাবির সেন্ট রেজিস হোটেলে প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপস্থিতিতে সমঝোতা স্মারকে সই করে দুদেশ। বিদ্যুৎ খাতে বিনিয়োগ, মাতারবাড়িতে বিশেষ অর্থনৈতিক অঞ্চল গড়ে তোলা এবং বন্দর ও বাণিজ্য সম্প্রসারণ বিষয়ে 4টি সমঝোতা স্মারকে সই করে বাংলাদেশ এবং সংযুক্ত আরব আমিরাত। এর মধ্যে দিয়ে বড় ধরনের বিনিয়োগের আশা করছে বাংলাদেশ।
এর আগে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে দেখা করেন আমিরাতের 15 সদস্যের প্রতিনিধি দল। এর নেতৃত্ব দেন দেশটির অর্থনৈতিক সম্পর্ক বিষয়ক মন্ত্রী সুলতান আল মনসুরি। নীলাদ্রি শেখর, চ্যানেল আই। একাদশ সংসদের এমপিদের শপথ নেওয়ার বৈধতা চ্যালেঞ্জ করে রিট সরাসরি খারিজ করেছেন হাইকোর্ট। অ্যাটর্নি জেনারেল বলেছেন, শপথ নিয়ে কোনো আইনের লঙ্ঘন হয়নি, এমনকি মন্ত্রিসভা সঠিকভাবে গঠিত হয়েছে তা আদেশে প্রমাণ হয়েছে। এর মাধ্যমে বিভ্রান্তির অবসান ঘটল বলে মন্তব্য করেন তিনি। রিট আবেদনকারীর আইনজীবী বলেন, হাইকোর্টের ব্যাখ্যা সঠিক হয়নি, তাই প্রতিকার পেতে আপিল করবেন তারা। মাজহারুল হক মান্নার রিপোর্ট। সংবিধান অনুযায়ী 10ম জাতীয় সংসদ ভেঙে না দিয়ে একাদশ জাতীয় সংসদ নির্বাচনে জয়ী সংসদ সদস্যদের নেওয়া শপথের বৈধতা চ্যালেঞ্জ করে 8 জানুয়ারি আইনি নোটিশ দেয় সুপ্রিম কোর্টের এক আইনজীবী। এতে বলা হয়, সংবিধানের 123/3 অনুচ্ছেদে সংসদ ভেঙে দিয়ে আবার সংসদ সদস্যের শপথ হওয়ার বিধান রয়েছে, কিন্তু সেই অনুচ্ছেদ প্রতিপালন না করে আবারও সংসদ সদস্যরা শপথ নেওয়ায় বর্তমানে 2টি সংসদ বহাল রয়েছে, যা সংবিধান পরিপন্থী। নোটিশের জবাব না পেয়ে হাইকোর্টে রিট করেন তিনি। রিটের শুনানি শেষে আদেশ দেন হাইকোর্ট বেঞ্চ। হাইকোর্টের একটি ডিভিশন বেঞ্চ এই দরখাস্তটি, রিট পিটিশন খারিজ করে দিয়েছে। এই শপথ নেওয়ার মাধ্যমে তারা কোনো রকম আইন ভঙ্গ করেননি। 9ম সংসদের কার্যকাল শেষ হওয়ার আগে কোনো রকম দায়িত্ব গ্রহণ করেননি। এর মাধ্যমে একটি মহল যে একটি বিভ্রান্ত তৈরি করার চেষ্টা করেছিল, সেটার পরিসমাপ্তি ঘটল। 7ই জানুয়ারিতে যে মন্ত্রিসভা গঠিত হয়েছে, সেই মন্ত্রিসভাও সঠিকভাবেই গঠিত হয়েছে বলে হাইকোর্ট তাদের মতামতে উল্লেখ করেছেন। আদেশের বিরুদ্ধে কি পদক্ষেপ নেওয়া হবে তা জানান রিট আবেদনকারীর আইনজীবী। কোর্ট ইন্টারপ্রিট করেছে যে না, তারা 31 তারিখে পার্লামেন্ট বসা পর্যন্ত তারা কোনো দায়িত্ব পালন করেনি। আমরা মনে করি এটা কারেক্ট, হয়তো কারেক্ট ইন্টারপ্রিটেশন না, এবং এটা এ ব্যাপারে সঠিক ইন্টারপ্রিটেশন আপিল ডিভিশনে পাওয়া যাবে। আবেদন খারিজ হওয়ার পর আপিল করার জন্য আদালতের কাছে অনুমতি চাইলে হাইকোর্ট বলেন, রিট আবেদনে রুল জারি হয়নি, সরাসরি খারিজ হয়েছে বলে সেই সুযোগ নেই। মাজহারুল হক মান্না, চ্যানেল আই, ঢাকা। বিশ্ব ইজতেমার দ্বিতীয় পর্বের আখিরি মোনাজাত মঙ্গলবার সোমবার হওয়ার কথা থাকলেও আয়োজকদের দাবিতে সময় বাড়ানো হয়েছে। স্থানীয় সংসদ সদস্য এবং যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেল সরকারের এই সিদ্ধান্তের কথা জানিয়েছেন। চক্র মালিথা রিপোর্ট। इस बसीरत के साथ इस मेहनत में लगना है। अल्लाह जल्ले शानहू ने सबसे पहले प्यारे हबीब सल्लल्लाहु अलैहि वसल्लम पर अल्लाह ने दावत इल्लाह की मेहनत की जिम्मेदारी। প্রথম পর্বের দুদিনের পর বিরতি ছাড়াই রোববার শুরু হয় দ্বিতীয় পর্বের বিশ্ব ইজতেমা, কিন্তু সকালে বৃষ্টির কারণে রোববার জোহরের নামাজের পর শুরু হয় মূল আনুষ্ঠানিকতা। এজন্য আয়োজকরা ইজতেমার আখিরি মোনাজাত একদিন পিছিয়ে দেওয়ার দাবি জানান। রোববার রাত 9টার পর সরকারের পক্ষ থেকে একদিন সময় বাড়ানোর কথা জানানো হয়। যেহেতু তারা প্রাকৃতিক দুর্যোগের কারণে তাদের শুরুটা দেরিতে হয়েছে, এবং এই কারণে এই সময়টাকে শুধু বর্ধিতকরণ করা হয়েছে। সোমবার সকাল থেকে ইজতেমা মাঠে মুসল্লিদের জন্য বিরতি দিয়ে দিয়ে চলছে বয়ান। তাদের কাছে দাওয়াত দেওয়ার জন্য আল্লাহ তাআলা নবীজিকে হুকুম করতেছেন, ওরাব্বাকা ফাকাব্বির, আপনার রবের বড়ত্ব আপনি বয়ান করেন। প্রথম পর্ব থেকেই নিরাপত্তা ব্যবস্থার মধ্যে আছে পুরো টঙ্গী এলাকা। এখন পর্যন্ত আমাদের কোনো থ্রেট নাই, সুনির্দিষ্ট কোনো তথ্য নাই আমাদের নিরাপত্তা বিঘ্নিত হওয়ার জন্য। তারপরেও আমরা আগের মতোই অ্যালার্ট আছি, এবং বিশ্ব ইজতেমা শেষ না হওয়া পর্যন্ত এটি বলবৎ থাকবে। ঘোষণা অনুযায়ী মঙ্গলবার সকাল 10টায় শেষ পর্বের আখিরি মোনাজাত হবে। মোনাজাতে অংশ নেয়া এবং মোনাজাত শেষে ফিরে যাওয়ার জন্য বিশেষ ট্রেন ও বাসের ব্যবস্থা করা হয়েছে। প্রথম পর্বের মতো এবারও আখেরি মোনাজাত সরাসরি সম্প্রচার করবে চ্যানেল আই। তাদের কাছে দাওয়াত দেওয়ার জন্য আল্লাহ তাআলা নবীজিকে হুকুম করতেছেন, ওরাব্বাকা ফাকাব্বির। চকর মালিথা, চ্যানেল আই, বিশ্ব ইজতেমা, টঙ্গী।
তাবলিগ জামায়াতের দুপক্ষকে এক করে আগামীতে সম্মিলিতভাবে বিশ্ব ইজতেমা আয়োজনের উদ্যোগ নেবে সরকার। দ্বিতীয়বারের মতো স্বরাষ্ট্রমন্ত্রী নিযুক্ত হওয়ায় তার সাবেক সতীর্থদের অভিনন্দন জানানো শেষে আসাদুজ্জামান খান বলেছেন, আরও ইয়াবা ব্যবসায়ী সরকারের কাছে আত্মসমর্পণ করবে। শৌমিক আহমেদের রিপোর্ট। টানা দ্বিতীয়বারের মতো স্বরাষ্ট্রমন্ত্রী হওয়ায় আসাদুজ্জামান খান কামালের ধানমন্ডির বাসায় তাকে শুভেচ্ছা জানিয়েছেন তেজগাঁও পলিটেকনিক হাই স্কুলের প্রাক্তন শিক্ষার্থীদের সংগঠন টিপিএইচ। স্কুলের সহপাঠীদের সঙ্গে আড্ডার ফাঁকে বিশ্ব ইজতেমার সফল আয়োজন নিয়ে কথা বলেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান। আমরা আবারও প্রচেষ্টা নেব যে দুইজনকে একত্রে করে দেওয়া যায় কি। তাবলিগের আমির যারা কিংবা শূরা সদস্য যারা, এরাই এই সমস্ত তর্ক বিতর্ক সৃষ্টি করছে। যারা ফলোয়ার কিংবা যারা এই ইসের জন্য আসে তাদের মধ্যে কিন্তু কোনো ডিফারেন্স নাই। সেই জন্যই এই সুন্দরভাবে তাবলিগের প্রথম 2 দিন শেষ হয়েছে, দ্বিতীয় 2 দিনও ইনশাল্লাহ শেষ হবে। এদেশের আলেম সমাজরাও চায় যে একভাবেই হোক। তা আমরা আশা করি যে হয়তো এরা ভুল বোঝাবুঝি শেষ হয়ে এরা শূরা সদস্যরা একত্র হয়ে একত্রেই কাজ করবেন। স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, মাদক ছেড়ে কেউ স্বাভাবিক জীবনে ফিরতে চাইলে সহায়তা করবে সরকার। অবৈধ অস্ত্র সহকারে এরা সারেন্ডার করেছে, তা আরও বাকি যারা আছে তারাও সারেন্ডার করবে। তা আমরা তাদের সবসময় আহ্বান করব তারা যেন এই পথ ছেড়ে দিয়ে ভালো ইসে চলে আসে। আমাদের মাননীয় প্রধানমন্ত্রীও কিন্তু আমাকে সেই কথাটাই বলে দিয়েছেন, যাদের যদি রিহ্যাবিলিটেশনের প্রয়োজন হয় তাদেরকে সেই কাজটিও করার জন্য আমরা সেই দিকেও। তেজগাঁও পলিটেকনিক উচ্চ বিদ্যালয়, তেজগাঁও সরকারি উচ্চ বিদ্যালয় ও তেজগাঁও সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থীদের নিয়ে গঠিত টিপিএইচ সংগঠনের প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান। সাধারণ সম্পাদক চ্যানেল আইয়ের ব্যবস্থাপনা পরিচালক ফরিদুর রেজা সাগর। শৌমিক আহমেদ, চ্যানেল আই, ঢাকা। তৃতীয় লিঙ্গের মানুষদের সমাজের মূলধারায় থাকার সুযোগ করে দেওয়ার তাগিদ দিয়েছেন বিশিষ্ট নাগরিকরা। এজন্য সকল পক্ষের মধ্যে সচেতনতা বাড়াতে হবে। বন্ধু ইউএনএইডস মিডিয়া অ্যাওয়ার্ড প্রদান অনুষ্ঠানে সাংবাদিকদের আরও এগিয়ে আসার আহ্বান জানান বক্তারা। জাহিদুজ্জামানের রিপোর্ট। হিজড়াদের অধিকার প্রতিষ্ঠায় মিডিয়া কর্মীদের কাজের স্পৃহা বাড়াতে অষ্টমবারের এই আয়োজন। সুযোগ পেলে হিজড়ারাও দক্ষতার সাথে সমাজের মূল ধারায় কাজ করতে পারে, সে উদাহরণ রয়েছে। তাই তাদের জন্য সুযোগ সৃষ্টি করে দেওয়ার আহ্বান বক্তাদের। ফিল করছি যে সমাজ পরিবর্তনের জন্য, মানুষের মন মানসিকতা পরিবর্তনের জন্য মিডিয়ার বিকল্প কিছু নেই। তারা আর সবার মতোই মানুষ, তাদের যোগ্যতা আছে। তাদেরকে যদি যথাযথ শিক্ষা দেওয়া হয়, যথাযথ পরিবেশ দেওয়া হয় এবং সুযোগ দেওয়া হয়, তারা যে কোনো মানুষের মতোই এই সমাজে অবদান রাখতে পারে। আজকে আপনার কাছে আমার যে অনুরোধ, শুধু এই কাজ না, শুধু হিজড়াদেরকে নিয়ে না, আপনারা প্রান্তিক জনগোষ্ঠী, যৌনকর্মী, হিজড়া, রাস্তা বন্দরে থাকে মাদক ব্যবহারকারী, সবাইকে নিয়ে ভাববেন, সবাইকে নিয়ে লিখবেন। আপনারা যদি না দেখেন যাদের নেই তাদের কি দরকার, এটা আসলে কেউ বুঝবে না। হিজড়াদের স্বাভাবিক জীবন ফিরিয়ে দিতে দরকার সচেতনতা। এজন্য সাংবাদিকদের অগ্রণী ভূমিকা পালনের তাগিদ দেন অতিথিরা। বন্ধু সোশ্যাল ওয়েলফেয়ার সোসাইটি যে কাজটি করছে সেটা কিন্তু খুবই আমি বলবো যে একটি এমন কাজ যে কাজটির দ্বারা কিন্তু আমাদের চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দেওয়া হচ্ছে যে আসলে আমরা কি করছি এই তৃতীয় লিঙ্গের যারা আছেন তাদের জন্য। আমাদের এই সুন্দর প্রকৃতিকে সুন্দর রাখতে হলে কিন্তু আমাদের সবাইকেই কিন্তু সুযোগ করে দিতে হবে এবং যা আমাদের যেটুকু ক্ষমতা আছে তার সাথে মমতা মিশিয়ে কিন্তু এগিয়ে আসতে হবে এই ব্যাপারে। এই কয়েকজনকে প্রশিক্ষণ দিলাম, কয়েকজনকে টাইপ শিখালাম, কয়েকজনকে অথবা গভর্নমেন্টকে বললাম যে 2টা গার্মেন্টস ফ্যাক্টরি দেন। সরকারের কিন্তু কোনো গার্মেন্টস ফ্যাক্টরি নেই। 2টা গার্মেন্টস ফ্যাক্টরি বড় গার্মেন্টস ফ্যাক্টরি, এর মধ্যে 10,000 করে 20,000 হিজড়া সম্প্রদায়ের লোককে কাজ দেন। সেটা দিয়ে কিন্তু আমি বলছি সমস্যাটার সমাধান হবে না। আমাদের পুরো ক্যাম্পেইনটা করতে হবে, মেন্টাল সেটআপটা চেঞ্জ করা। অনুষ্ঠানে 13 জন সাংবাদিককে পুরস্কার দেওয়া হয়। জাহিদুজ্জামান, চ্যানেল আই, ঢাকা। এবারে ভাষার মাস ফেব্রুয়ারি প্রসঙ্গ।
বাঙালি সংস্কৃতিতে চেতনার সঞ্চারী 52। বিশিষ্ট জনেরা বলছেন 21-এর চেতনা এক অপরিমেয় শক্তি, প্রাণের দীপ্ত জাগরণ। শিল্প, সাহিত্য, সংস্কৃতিতে ভাষা আন্দোলন নিয়ে জাকিয়া আক্তারের 5 পর্বের ধারাবাহিক প্রতিবেদনের 4র্থ পর্বে থাকছে প্রাণের সেই জাগরণের কথা। 52 ভাষা আন্দোলনের প্রেক্ষাপটে বাঙালি তার নিজস্ব সংস্কৃতিতে আরও সমৃদ্ধ হয়েছে। প্রতিটি শাখায় আরও মাথা উঁচু করে দাঁড়িয়েছে বাংলা। ভাষা সংগ্রামী অধ্যাপক রফিকুল ইসলামের মতে 52-র কারণেই বাঙালি সংস্কৃতি আজ এত সমৃদ্ধ। আমাদের শিল্প, সাহিত্য, সংস্কৃতি, ঐতিহ্য সবই তো বিস্তৃত হয়েছিলেন, কিন্তু 21শে ফেব্রুয়ারি আমাদের সবটাকে পুনর্জাগরিত করে দিয়ে গেছে। আমরা যে বাঙালি, বাংলা যে আমাদের ভাষা, বাঙালি সংস্কৃতি যে আমাদের সংস্কৃতি, এবং এই দেশের মাটি, মানুষ, প্রকৃতি যে আমাদের প্রকৃতি, এবং এই দেশের 1000 বছরের ইতিহাস যে আমাদের ঐতিহ্য, এই সব কিছুকে 21শে ফেব্রুয়ারি জাগিয়ে দিয়ে গেছে। সুতরাং 21শে ফেব্রুয়ারি শুধু ভাষা আন্দোলন নয়, এটা বাঙালির পুনর্জাগরণের আন্দোলন। সম্মিলিত সাংস্কৃতিক জোটের সভাপতি গোলাম কুদ্দুস মনে করেন, ভাষা আন্দোলন না হলে বাঙালি তার আলাদা সত্তার সংস্কৃতি সারা বিশ্বে তুলে ধরতে পারত না। যেখানেই একজন বাঙালি আছে, যেখানেই একটি দল বাঙালি আছে, সেখানে আজকে 21শে ফেব্রুয়ারি উদযাপিত হচ্ছে, সেখানে আমার পহেলা বৈশাখ উদযাপিত হয়, আমার 26শে মার্চ, আমার 16ই ডিসেম্বর, আমার রবীন্দ্র নজরুল জয়ন্তী হচ্ছে, বর্ষা উৎসব হচ্ছে, পৌষ মেলা হচ্ছে, বসন্ত উৎসব হচ্ছে, এবং এর মধ্যে সারা পৃথিবীতে আমরা আমাদের আলাদা সত্তাকে সুপ্রতিষ্ঠিত করবার একটি সুযোগ পেয়েছি। সাংস্কৃতিক ব্যক্তিত্বরা অবশ্য বলছেন, প্রাণের বিনিময়ে পাওয়া ভাষা এবং বাঙালি সংস্কৃতি যেন অপসংস্কৃতির আগ্রাসনে ঢেকে না যায়, সেজন্য তরুণ প্রজন্মকে 52-র চেতনায় আরও সমৃদ্ধ করতে হবে। জাকিয়া আক্তার, চ্যানেল আই, ঢাকা। বিশ্বখ্যাত কোরীয় চিকিৎসক শিউল উং জং এদেশের মানুষের মতো বাংলা বলতে পারেন। বিশ্বের যে প্রান্তেই যান বাংলাভাষী মানুষকে আপন করে নেন তিনি। 15 বছর আগে বাংলাদেশে কাজ করেছিলেন বিশ্বখ্যাত ট্রান্সপ্ল্যান্ট সার্জন ডাক্তার শিউল। সেই সময় স্থানীয়দের ভালোভাবে সেবা দিতে বাংলা শেখেন বর্তমানে যুক্তরাষ্ট্রে গবেষণারত এই চিকিৎসক। জান্নাতুল বাকিয়া, কেকা রিপোর্ট। কোরিয়া ইন্টারন্যাশনাল কর্পোরেশন এজেন্সি কৈকার হয়ে 2003 সালে বাংলাদেশে প্রথম এসেছিলেন এখনকার বিশ্বখ্যাত ট্রান্সপ্লান্ট সার্জন ডাক্তার শিউল ওং জং। সাভারে বাংলাদেশ কোরিয়া মৈত্রী হাসপাতালে 2005 সালের অক্টোবর পর্যন্ত কর্মরত ছিলেন। ওই সময় দরিদ্র প্রান্তিক মানুষের চিকিৎসায় আত্মনিবেদন থেকে ভাষাগত জটিলতা দূর করতেই তার বাংলা শেখা। পরে গবেষণা কাজে নিজ দেশ ও বিশ্বের বিভিন্ন স্থানে পাড়ি জমালেও ভুলে যাননি বাংলা ভাষা ও বাংলাদেশিদের। রোগীদের আমার শিক্ষক, উনাদের আমাকে বললে, আমি উনাদেরকে বললে তার কি সমস্যা আছে, কোন জায়গা ব্যথা লাগে, প্রত্যেকদিন আমি প্র্যাকটিস উইথ রোগীদের সাথে। আমি বাংলা রোগী ভালোবাসি, বাংলা লোক ভালোবাসি, কারণে আমি বাংলা ভাষা শিখেছি। বাংলাদেশের মাটি আর মানুষে মুগ্ধ এই চিকিৎসক বিয়ের পর স্ত্রীকে নিয়ে এদেশে হানিমুন পর্বও সেরেছেন। তার প্রথম সন্তানের জন্ম হয়েছে ঢাকায়। 2003-এ আমার মেয়ের জন্ম হয়েছে এখানে। বাংলাদেশ জয় কান্ট্রি, কারণে আমি জয় নাম দিয়েছে। আমি বাংলাদেশি ভালো লাগে, বাংলাদেশ মানুষদের ভালো লাগে, আমি বাংলা ভাষা ভালো লাগে। তো আমি চিন্তা করে এই বাংলাদেশি যে বাংলাদেশি দ্বিতীয় পাই। বর্তমানে ডাক্তার শিউল যুক্তরাষ্ট্রের পিটসবার্গ মেডিকেল সেন্টারে ট্রান্সপ্লান্ট সার্জারিতে গবেষণারত। ট্রান্সপ্লান্ট চিকিৎসায় সর্বশেষ তথ্য ও প্রযুক্তি জ্ঞান নিয়ে দ্বিতীয়বারের মতো সম্প্রতি বাংলাদেশে আসেন তিনি। 3 বছর আগে ইন্টারন্যাশনাল কনফারেন্স আছে, ওই আমি ওখানে বাংলাদেশি ডাক্তার দেখে উনাকে বললে, আমি বাংলাদেশ থেকে কাজ করেছি 2.5 বছর ধরে। উনাদেরকে বললে আমি আপনাদের সাথে কাজ করতে চাই। তুমি এবার এসে কি পরিবর্তন দেখলে বাংলাদেশে? এখন অনেক গাড়ি আছে, বিল্ডিং উঠেছে, এটা মেডিকেল সিস্টেমও ভালো হয়েছে, অনেক ভালো হয়েছে। 21শে ফেব্রুয়ারি শহীদ প্রতি সম্মান জানাচ্ছি। সময় লাগলে আবার আসতে চাই। তোমাকে শুভেচ্ছা। বিশ্বখ্যাত ট্রান্সপ্লান্ট সার্জন ডাক্তার শিউল তার স্ত্রী ও 3 সন্তানকে নিয়ে বেড়াতে আসতে চান তার এই প্রিয় বাংলাদেশে। খোদা হাফেজ। জান্নাতুল বাকিয়া, কেকা, চ্যানেল আই, ঢাকা।
মানুষের পদচারণায় মুখর হয়ে উঠেছে অমর একুশে বইমেলা। মেলায় বই প্রেমীদের ভিড় বাড়ছেই। আজও মেলায় এসেছে নতুন নতুন বই। বইমেলা প্রাঙ্গণে আছেন মিথিলা নাজনীন। আমরা সরাসরি চলে যাচ্ছি মিথিলার কাছে। মিথিলা, বইমেলার এখনকার অবস্থা আমাদের জানান। ফারজানা, বইমেলায় গত দিনের চেয়ে আজকের ভিড়টা অনেকটাই বেশি। তবে প্রকাশক, বিক্রেতা সহ মেলা সংশ্লিষ্টরা মনে করছেন আগামী দিনগুলোতে এই ভিড় আরও বাড়বে, কারণ সাপ্তাহিক ছুটি সাথে পড়ে যাচ্ছে 21শে ফেব্রুয়ারি। সব মিলিয়ে টানা 3 দিনের বন্ধে বইমেলার বেচাকেনা আরও বেশি হবে, ভিড় আরও বাড়বে বলে মনে করছেন মেলা সংশ্লিষ্টরা। কিন্তু এর মাঝে মেলায় প্রতিদিনই আসছেন লেখক সহ অন্যরা। এই মুহূর্তে আমার সঙ্গে আছেন কথাশিল্পী পারভেজ হোসেন। আমরা এখন তার কাছে জানবো তার প্রকাশনা সম্পর্কে। অপূর্ব পরিবেশ এই বইমেলার, দেখতেই পাচ্ছেন মানুষের ঘোরাঘুরি এবং চমৎকার এই যে স্টল বিন্যাস এবং স্পেস খুব সুন্দর করে দেয়া আছে। তো এই মেলাতে এবার আমার একটি সম্পাদিত বই প্রকাশিত হয়েছে নবযুগ প্রকাশনী থেকে। বইটির নাম হচ্ছে বাংলাদেশের গল্প। এর প্রথম খণ্ডটি গত বইমেলায় প্রকাশ পেয়েছিল। তো এবারের খণ্ডটিতে 52 জন লেখক অন্তর্ভুক্ত আছে। এর মধ্যে 80-র দশক থেকে শুরু করে বর্তমান সময় পর্যন্ত যে লেখকরা লিখছেন তাদের গল্পই সন্নিবেশিত হয়েছে। আমি চেষ্টা করেছি আমার পাঠ অভিজ্ঞতা থেকে এদের গল্পগুলো, যে গল্পগুলোতে সেই লেখককে চিহ্নিত করা যায়, সেই লেখককে ধরা যায়, সেরকম গল্প অন্তর্ভুক্ত করতে। অনেক অনেক ধন্যবাদ আমাদের সঙ্গে যোগ দেওয়ার জন্য। ফারজানা, আজকে বইমেলায় প্রকাশিত বইয়ের সংখ্যা 139টি এবং সব মিলিয়ে প্রকাশিত বইয়ের সংখ্যা 2687টি। আমি আরেকটি বিষয় বলতে চাই, আগামী 18 ফেব্রুয়ারি পর্যন্ত দুর্যোগপূর্ণ আবহাওয়ার ব্যাপারে সতর্ক থাকার নির্দেশনা দিয়েছেন বাংলা একাডেমি কর্তৃপক্ষ। এটা স্টল মালিক সহ মেলার সাথে সংশ্লিষ্ট সকলকে। এবং বইমেলা চলবে প্রতিদিন বিকাল 3টা থেকে রাত 9টা পর্যন্ত। এবং এর বাইরে 21শে ফেব্রুয়ারি যেহেতু আগামী বৃহস্পতিবার, সেদিন বইমেলা সকাল 8টা থেকে রাত 8:30 পর্যন্ত খোলা থাকবে। এবং বইমেলার আরেকটি সেবা সম্পর্কে বলতে চাই, যারা শারীরিকভাবে প্রতিবন্ধী তারা হুইল চেয়ার ব্যবহার করে বইমেলা প্রাঙ্গণটা ঘুরে দেখতে পারবেন। এবং যারা অটিস্টিক চাইল্ড তাদের জন্য একটি প্রকাশনা রয়েছে, পাশাপাশি ব্রেইল প্রকাশনা রয়েছে। যারা দৃষ্টি প্রতিবন্ধী তারাও মেলায় এসে বই পড়ার সুযোগ পাচ্ছেন। ফারজানা, এই ছিল বইমেলা থেকে আমার কাছে সর্বশেষ সংবাদ। আচ্ছা মিথিলা, আপনার কাছ থেকে অনেক তথ্য জানলাম বইমেলা থেকে, ধন্যবাদ আপনাকে। এবারে সামিট আন্তর্জাতিক প্রসঙ্গ। ভারতের জম্মু এবং কাশ্মীর রাজ্যে বিচ্ছিন্নতাবাদীদের সঙ্গে সংঘর্ষে 4 ভারতীয় সৈন্য নিহত হয়েছেন। রোববার গভীর রাতে রাজ্যের পুলওয়ামা জেলায় বিচ্ছিন্নতাবাদীদের বিরুদ্ধে অভিযানের সময় তারা নিহত হন। পুলওয়ামার পিংলান এলাকায় কয়েকজন বিচ্ছিন্নতাবাদী লুকিয়ে থাকার খবর পেয়ে অভিযান শুরু করে সেনাবাহিনী, পুলিশ এবং সিআরপিএফ। নিরাপত্তা বাহিনী এক পর্যায়ে বিচ্ছিন্নতাবাদীদের ঘিরে ফেললে কোণঠাসা বিচ্ছিন্নতাবাদীরা গুলি শুরু করে। সেই সময় দুপক্ষের গোলাগুলিতে 4 ভারতীয় সৈন্য নিহত এবং 2 জন আহত হন। নিহতদের মধ্যে সেনাবাহিনীর একজন মেজর রয়েছেন বলে জানিয়েছে ভারতীয় সংবাদ মাধ্যম। জম্মু শ্রীনগর মহাসড়কে এক আত্মঘাতী বোমা হামলায় সিআরপিএফ-এর 40 জন নিহত হওয়ার 4 দিন পর এই ঘটনা ঘটল। নিটল টাটা বিশেষ সংবাদ। এবার অমর একুশে গ্রন্থমেলায় এসেছে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে সপরিবারে হত্যার ইতিহাস নিয়ে মাসরুর আরেফিনের বই আগস্ট আবছায়া। সেই সময়ের আন্তর্জাতিক বিভিন্ন বিষয়ও উঠে এসেছে এই বইয়ে। আরও জানাচ্ছেন লায়লা নসের। ৭৫-এর 15ই আগস্টের আগে ও পরে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এবং তার পরিবারের সাথে ঘটে যাওয়া ঘটনাগুলোকে 2 মলাটের মাঝে আনলেন মাসরুর আরেফিন। আগস্ট আবছায়া নামের বইটিতে 15ই আগস্টের কালো অধ্যায়ের পাশাপাশি রয়েছে সে সময়ের আন্তর্জাতিক বিভিন্ন বিষয়ও। খুব নৃশংসভাবে পুরো একটা ফ্যামিলিকে এক রাতে মেরে ফেলা হয়, নৃশংস, এবং যিনি বাংলাদেশের জন্মের জন্য প্রধান পুরুষ, প্রধান মানুষ, এবং তার যে নৃশংস মৃত্যু হয় পাকিস্তানি পন্থী বামপন্থী ষড়যন্ত্রকারীদের হাতে। এই চক্রান্তের গল্প জানার জন্য যেমন মানুষ পড়বে বইটা, আবার মানুষ সারা পৃথিবী যে অনেক চক্রান্ত ষড়যন্ত্রে ভরা সেটা দেখার জন্য মানুষ পড়বে। আর একটা জিনিসে পড়বে যে এটা খুব, আমার মনে হয় যে শক্তিশালী একটা ফিকশন আছে। 14ই আগস্ট 1975-এর বিকেল 4:30 থেকে 16 আগস্ট পর্যন্ত
টুঙ্গিপাড়ার প্রতিটি মুহূর্তের কথা। এই ধরনের উপন্যাস বাংলা ভাষায় খুব কম লেখা হয়েছে, এটা সত্য। কারণ তিনি এই উপন্যাসের মধ্যে কেবল 15ই আগস্টের 32 নম্বর বাড়িতে কি ঘটেছিল তা লিপিবদ্ধ করেছেন তাই নয়, সেটার একটা আনুপুঙ্খ বর্ণনা আছে, কিন্তু এর বাইরেও আগস্ট মাসে পৃথিবীতে আর কি কি বিপর্যয় ঘটেছিল সেগুলিরও একটা সমাহার এই বইটার মধ্যে আছে। সপরিবারে বঙ্গবন্ধুকে হত্যার ট্র্যাজেডি তুলে ধরা বইটি ইতিহাসের অনন্য দলিল হয়ে থাকবে বলে মত বিশিষ্টজনদের। বইটি প্রকাশ করেছে প্রথমা প্রকাশন। লাইলা নওশিন, চ্যানেল আই, ঢাকা। এবার ইসলামী ব্যাংক অর্থনীতি সংবাদ। প্রয়োজন এবং চাহিদার ওপর ভিত্তি করে নতুন 3টি ব্যাংকের অনুমোদন দেওয়া হয়েছে বলে মনে করেন অর্থমন্ত্রী আহম মোস্তফা কামাল। তিনি বলেছেন, ব্যাংকগুলো নিয়ম মেনেই চলছে, সংখ্যায় কোনো সমস্যা হবে না। দুপুরে সচিবালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে অর্থমন্ত্রী বলেন, ব্যাংক খাতের এখন প্রধান সমস্যা ক্লাসিফাইড লোন। ব্যাংকগুলো এই লোন থেকে কিভাবে অব্যাহতি পেতে পারে তা নিয়ে আলাপ আলোচনা চলছে। এবারে A1 সাউন্ডলেস ওয়াটার পাম্প কৃষি সংবাদ। ফরিদপুরে বাণিজ্যিক ভিত্তিতে জারবেরা ফুল চাষ শুরু হয়েছে। উচ্চমূল্যের এই ফুল চাষে প্রশিক্ষণ সহ অন্যান্য সহায়তা চায় এই অঞ্চলের ফুল চাষিরা। জারবেরা ফুলের চারা রোপণের 3 মাসের মধ্যে ফলন পাওয়া সম্ভব। এবছর ফরিদপুরে 35 বিঘা জমিতে জারবেরা সহ বিভিন্ন প্রজাতির ফুল চাষ হয়েছে বলে জানায় কৃষি বিভাগ। এখন দেখবেন প্রকৃতি সংবাদ। জলবায়ু পরিবর্তনের প্রভাবে দক্ষিণাঞ্চলের পরিবেশে যেমন ভারসাম্যহীনতা তৈরি হচ্ছে, তেমনি অপুষ্টির শিকার হচ্ছেন গর্ভবতী মায়েরা। বিশেষজ্ঞরা বলছেন, এই কারণে উপকূলবর্তী এলাকায় প্রি টার্ম এবং প্রি ম্যাচিউর শিশুর জন্মহার বাড়ছে। এবারে পপুলার লাইফ ইন্স্যুরেন্স বাণিজ্য সংবাদে যাচ্ছি। মেঘনা ইন্ডাস্ট্রিয়াল ইকোনমিক জোনে টিআইসি রিটেল অ্যাক্সেসরিজ ফ্যাক্টরির উদ্বোধন হয়েছে। অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর বেসরকারি খাত, শিল্প এবং বিনিয়োগ উপদেষ্টা সালমান এফ রহমান বলেন, বাংলাদেশে সব ধরনের বিনিয়োগে সহায়তা করবে সরকার। অস্ট্রেলিয়ার প্যাক্ট গ্রুপের অঙ্গ প্রতিষ্ঠান টিআইসি ধীরে ধীরে বাংলাদেশের তাদের ইউনিট সম্প্রসারিত করার কথা জানিয়েছে। মেঘনা ইকোনমিক জোনে নিজস্ব নকশায় তারা 14,000 মিটার একটি প্ল্যান্ট তৈরি করেছে। এছাড়া বাংলাদেশে $5 মিলিয়ন মার্কিন ডলারেরও বেশি বিনিয়োগ করবে তারা। এ সময় মেঘনা গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজের চেয়ারম্যান মুস্তফা কামাল এবং অন্যরা উপস্থিত ছিলেন। বিশ্বকাপের আগে আরেকটি বিশ্বকাপ। ইংল্যান্ডে আইসিসি ক্রিকেট ওয়ার্ল্ড কাপের আগে এপ্রিলে বসছে পথ শিশুদের নিয়ে বিশ্বকাপের আসর। এতে বাংলাদেশের 8 জন সুবিধা বঞ্চিত শিশু অংশ নিচ্ছেন। তবে তাদের বিশ্বকাপ স্বপ্ন পূরণের পথে এখনও বাধা হয়ে রয়েছে পাসপোর্ট সহ নানান সমস্যা। আদিল আহমেদ শানের রিপোর্ট। এর আগে ফুটবল বিশ্বকাপে এমন হয়েছে, সমাজের সুবিধা বঞ্চিতদের নিয়ে বিশ্বকাপ আয়োজন। এবার প্রথমবারের মতো হতে যাচ্ছে পথশিশুদের ক্রিকেট বিশ্বকাপ। আইসিসি ক্রিকেট ওয়ার্ল্ড কাপের ভেন্যু ইংল্যান্ডেই হবে সানিয়া রুবেলদের স্বপ্নের বিশ্বকাপ। বাংলাদেশ থেকে আমরা নমিনেশন পেয়েছি ইংল্যান্ডে খেলার জন্য, তখন আরেকটু বেশি গুরুত্ব দিলাম এবং বাংলাদেশের হয়ে আমাদের সকল পথশিশুদের হয়ে আমাদের খেলতে হবে বাইরের দেশে। আমি চান্স পেয়েছি এখন ইংল্যান্ডে ক্রিকেট খেলার। কোচিংটা যদি পারতাম আর খেলতে পারতাম আরো ভালো করে, তাও বাংলাদেশকে জিতে নিয়ে আসতে পারতাম। মাঠ হলো ভালো হতো, আমরা ভালো করে প্র্যাকটিস করতে পারতাম। 10টি দেশ নিয়ে আয়োজন হবে। এর মধ্যে বাংলাদেশের পক্ষ থেকে বিশ্বকাপের আমন্ত্রণ পেয়েছে মোট 8 জন পথশিশু। কিন্তু পূর্ণাঙ্গ পরিচয় না থাকায় তাদের অনেকের পাসপোর্ট পাওয়ার প্রক্রিয়া আটকে আছে। পাসপোর্ট অফিসে গিয়েছি, তারা আমাদেরকে বলার চেষ্টা করছেন যে যেহেতু এই বাচ্চাগুলোর অভিভাবক নেই, সে তো একটা কোর্টের পারমিশন লাগবে, কোর্ট থেকে গার্ডিয়ানশিপ লাগবে। আমাদের পাসপোর্টগুলো আমাদের হাতে পাওয়ার জন্য আমাদের যদি রাষ্ট্র থেকে একটা ব্যবস্থা করা হয়, মাননীয় প্রধানমন্ত্রীর পক্ষ থেকে যদি একটু ব্যবস্থা নেওয়া হয়, হয়তো এই বাচ্চাগুলো বাংলাদেশে রিপ্রেজেন্ট করা সম্ভব হবে।
আইসিসি এবং ইংল্যান্ড ক্রিকেট বোর্ড ইসিবির উদ্যোগে স্ট্রিট চাইল্ড ওয়ার্ল্ড কাপ হবে ঐতিহাসিক লর্ডস এবং ক্যামব্রিজের মাঠে। আমরা অনেক কষ্ট করতেছি যে আমরা বাংলাদেশকে জিতিয়ে নিয়ে আসবো, কিন্তু আমাদের পাসপোর্ট না হওয়ার কারণে আমরা কিছু করতে পারতেছি না। গর্বের ব্যাপার, আর একেতে আবার আমরা ভালোভাবে প্র্যাকটিস করতে পারছি না। তো আমরা চাই যে আমাদের পাসপোর্টটা খুব তাড়াতাড়ি ব্যবস্থা করে দেবো। মাননীয় প্রধানমন্ত্রীর কাছে আমাদের অনেক আশা। ক্রিকেট বিশ্বকাপের ঠিক 1 মাস আগে 30শে এপ্রিল শুরু হবে পথশিশুদের বিশ্বকাপ। পথশিশু থেকে নতুন জীবন ফিরে পাওয়া এই 8 কিশোর কিশোরী ক্রিকেটারদের স্বপ্ন ইংল্যান্ডের মাটিতে গিয়ে লাল সবুজের পতাকা উড়িয়ে ধরা। তবে এসবের মাঝেই যে বাধা হয়ে দাঁড়িয়েছে পাসপোর্ট নিয়ে জটিলতা। তাদের প্রত্যাশা প্রশাসন কিংবা প্রধানমন্ত্রী সদয় দৃষ্টি কিংবা বিশেষ বিবেচনায় পাসপোর্ট মিললে স্বপ্ন পূরণ হবে তাদের। আদিল আহমেদ শান, চ্যানেল আই, ঢাকা। এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।